অনেকে এখন প্রশ্ন আসতে পারে যে আসলে পাইল কিভাবে লোড ক্যারি করে, পাইল কিভাবে লোড ক্যারি করে। আসলে প্রথমে বিল্ডিংয়ের এই পুরা লোডটা প্রথমে আসে হচ্ছে কলামে, কলাম থেকে পাইল ক্যাপে, এবং পাইল ক্যাপ থেকে পাইলের মাধ্যমে পুরা মাটিতে লোডটা ছড়িয়ে যায়। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা সাইট ভিজিটে আসছি, যেখানে আমাদের পাইলের হেড ভাঙ্গার কাজ চলতেছে। এই পাইলের হেড ভাঙ্গার পরে এখানে আমরা পাইল ক্যাপ করব, এবং এই পাইল ক্যাপ থেকেই আমরা পাইল ক্যাপ থেকেই আমাদের কলামগুলো এখানে উঠবে। এখন অনেকেই আমাদের কাছে অনেক প্রশ্ন করে, অনেক মালিককে প্রশ্ন করে যে আসলে আমরা কখন পাইল করব, কখন বেসমেন্ট করব। আসলে বেসমেন্ট এবং পাইল কখনো কখনো বলে যে আমি একতলার জন্য পাইল করব না, বা দুই তলার জন্য পাইল করব না, বা করব, বা অনেকে বলে 10 তলার জন্য কি বেসমেন্ট করা যাবে কি না। আসলে বেসমেন্ট করব নাকি পাইল করব সেটা ডিপেন্ড করতেছে আমাদের লোড বিয়ারিং ক্যাপাসিটির উপরে। যদি আমাদের এমন মাটির কন্ডিশন এমন হয় যে যেখানে আমি 3 তলা ফাউন্ডেশন দেবো, কিন্তু আমার বেসমেন্ট দিয়ে কোনোভাবেই সেখানে লোড বিয়ারিং বা লোড ক্যারি করা সম্ভব নয়, তাহলে সেখানে আমাকে অবশ্যই সেখানে আমার সিদ্ধান্ত হচ্ছে, লাস্ট সিদ্ধান্ত হচ্ছে পাইল। তখন সিদ্ধান্ত আমাদের হচ্ছে পাইল করা। আমাদের পাইল ছাড়া আমাদের হাতে তখন আর কোনো অপশান থাকে না। এখন অনেকে এখন প্রশ্ন আসতে পারে যে আসলে পাইল কিভাবে লোড ক্যারি করে, পাইল কিভাবে লোড ক্যারি করে। আসলে প্রথমে বিল্ডিংয়ের এই পুরা লোডটা প্রথমে আসে হচ্ছে কলামে, কলাম থেকে পাইল ক্যাপে, এবং পাইল ক্যাপ থেকে পাইলের মাধ্যমে পুরা মাটিতে লোডটা ছড়িয়ে যায়। এখন এই পাইল লোডটা কিভাবে মাটিতে ছড়ায়, আমরা যদি দেখি যে পাইল দুইটা উপায় মাটিতে লোডটা ছড়ায়। একটা হচ্ছে ফ্রিকশন লোড, আর হচ্ছে ইন লোড। এখন ফ্রিকশন লোডটা কি? ঘর্ষণ। অর্থাৎ আমরা এই যদি কোনো একটা জিনিস মাটিতে যদি পুঁতে রাখি, বা যে কোনো জিনিস আমি যদি ধরে মানে পুঁতে রাখলে সেটাকে আপনি দেখবেন কখনো উপরে তোলাও যাবে না, নিচের দিকেও যাবে না। অর্থাৎ তার সাইডটা যে আছে, সেই সাইডটা মাটির সঙ্গে সংঘর্ষ হয়, অর্থাৎ সেখানে ফ্রিকশন তৈরি হয়। এই ফ্রিকশনের মাধ্যমেই এই পাইলের লোডটা মাটিতে বিস্তৃত হয়। আরেকটা হচ্ছে ইন লোড। ইন লোড অর্থাৎ এই পাইলের যে শেষ মাথা আছে, এই শেষ মাথায় যে মাটিটা আছে, এই মাটিটা তখন লোডটা ক্যারি করে। এই দুইটা উপায়ে আমাদের এই পাইলের লোডটা পরিপূর্ণ মাটিতে ছড়ায় পড়ে। এরপরে আবার কেউ প্রশ্ন করে, আমি অনেক মালিককে অনেক সময় আমরা যখন বলি যে আমার এই পাইলটা করছি, এই পাইলটা আবার 5 ফিট ভাঙবো, তখন বলে হ্যাঁ আমি তাহলে পাইল ঢালাই করলাম, ঢালাই করার পরে কেন 5 ফিট ভাঙবো। এটা আসলে একটা সবারই প্রশ্ন, ম্যাক্সিমাম এই মালিকেরও আমার সেম প্রশ্ন ছিল আমার কাছে, ভাই আমি ঢালাই করলাম, ঢালাই করে তাহলে ভাঙবো কেন। আসলে আমাদের কনক্রিট সবসময় চিন্তা করতে, কনক্রিট ধরন হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্রিন কনক্রিট, আর হচ্ছে লুজ কনক্রিট। এবং গ্রিন কনক্রিট কোনটা? গ্রিন কনক্রিট হলো যে কনক্রিটের মধ্যে শুধুমাত্র বালি, খোয়া, পাথর, বা যাই বলি না কেন, বালি, খোয়া এবং সিমেন্ট থাকবে, বা বালি, পাথর, সিমেন্ট থাকবে, সেটাকে আমি বলতে অনলি এই অংশটুকুই থাকবে, তাকে বলা হচ্ছে আমরা হচ্ছে গ্রিন কনক্রিট। আর লুজ কনক্রিট কোনটা? এটা হচ্ছে লুজ কনক্রিট। লুজ কনক্রিট কেন? আমরা যখন এই পাইলটা যখন যখন আমরা কাস্টিং করি, তখন আপনারা জানেন যে এখানে টেমি পাইপ ঢোকানো হয়। এই টেমি পাইপের মধ্যে দিয়ে আমরা এই মশলাটাকে ভিতরে দিই, এই মশলাটা নিচে যায়, এবং নিচ থেকে যে ঘোলা পানিটা আছে, সেই ঘোলা পানিটা উপরে উঠে চলে আসে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমি এখানে বালি, খোয়া, সিমেন্টের সাথে সাথে একটা ঘোলার একটা পরিমাণ ছিল, এই ঘোলাটা এই সিমেন্টের সঙ্গে মিশ্রণ থাকে। যদি আমরা এটা সর্বশেষ পর্যন্ত ঢালাই না করি, তাহলে যে পর্যন্ত আমরা ঢালাই করবো, আমরা জানি যে ওই লাস্টের যে কনক্রিটটা থাকে, 4-5 ফিট কনক্রিট থাকে, এই কনক্রিটের সঙ্গে এখানকার যে বালিকণা দানা, বালির দানা, বা যে ঘোলার যে ঘোলা অংশটা, অবশ্যই সেটা থাকে। আর ওই জন্যই আমাদেরকে এই লাস্টের যে লুজ কনক্রিটটুকু থাকে, এই লুজ কনক্রিটটা আমাদের ভেঙে তারপরে এখান থেকে আমাদের পাইলের কার্যক্রম করতে হয়। এখানে পাইল ক্যাপ করব, এবং পাইল ক্যাপ থেকে উপরে আমাদেরকে কলাম করতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।